আমরা শুরু করছি আয়রন আয়রন কার্বাইড ডায়াগ্রামের উপরে কিছু কমেন্টস নিয়ে। তোমরা সবাই এই ডায়াগ্রামটা ড্র করেছো এবং তোমরা জানো যে এখানে তিনটা আইসোথার্মাল রিঅ্যাকশন আছে। একটা আছে এখানে পেরিট্যাকটিক রিঅ্যাকশন, একটা হচ্ছে এই টেম্পারেচার, এটা হচ্ছে ইউটেকটিক রিঅ্যাকশন 148°C, আরেকটা আছে হলো 727°C, এটা হচ্ছে ইউটেকটয়েড রিঅ্যাকশন। এখানে সলিড সলিউশন যেগুলো আছে আলফা, গামা এবং ডেল্টা, সেগুলো তোমরা দেখেছো। আমরা যেটা করব এখানে এই ফেজগুলো সম্পর্কে একটু জানবো কি কি আছে। প্রথমত আছে আলফা ফেরাইট, যেটাকে আমরা বলি সলিড সলিউশন অফ কার্বন ইন বিসিসি আয়রন। তোমরা ইতিমধ্যে জানো যে আয়রন অ্যালোট্রপিক ফর্মে থাকতে পারে, টেম্পারেচার কমা বাড়ার সাথে সাথে এটা বিসিসি থেকে এফসিসি আবার বিসিসি এই ট্রান্সফরমেশন গুলো হয়ে থাকে। তো আলফা ফেরাইটে কার্বন যে আয়রনের মধ্যে আছে সেই আয়রনটা হচ্ছে বিসিসি আয়রন এখানটাতে, এবং এখানে কার্বনের ম্যাক্সিমাম সলিবিলিটি বিসিসি আয়রনে দেখো এই পয়েন্টটা, সেটা হচ্ছে 0.025%। এবং এই যে বিসিসি আয়রন আলফা, সেটা ট্রান্সফর্ম হয়েছে গামা ফেজে বা অস্টেনাইটে, সেটা হচ্ছে 910°C, এবং এটা হচ্ছে সফটেস্ট স্ট্রাকচার। এই ফেজ ডায়াগ্রামের মধ্যে ফেরাইটটা হচ্ছে বা আলফা ফেরাইট, এটা হচ্ছে সফটেস্ট স্ট্রাকচার, মানে সবচেয়ে এটার মানে খুবই সফট, একেবারেই হার্ড না, এটা সফট কারণ এর মধ্যে কার্বনের সলিবিলিটি হচ্ছে অন্য সবগুলোর চাইতে সবচেয়ে কম, 0.025%। ম্যাক্সিমাম কার্বন ফেরাইটে সলিড সলিউশন ফর্ম করে। আর অস্টেনাইটে হচ্ছে দেখো সবচেয়ে বেশি 2.14% ম্যাক্সিমাম সলিবিলিটি, এবং ডেল্টা আয়রনে হচ্ছে আর একটু বেশি, এই 0.025 এর চাইতে আর একটু বেশি, এটা 0.1% এর মতন। সো আলফা ফেরাইটটা হচ্ছে সফটেস্ট স্ট্রাকচার that appears on the diagram. গামা অস্টেনাইট হচ্ছে সলিড সলিউশন অফ কার্বন ইন এফসিসি আয়রন, কারণ এই টেম্পারেচার রেঞ্জে, এই টেম্পারেচার রেঞ্জে আয়রন এখন হচ্ছে যে এফসিসি ফর্মে আছে। সো অস্টেনাইটটা হচ্ছে সলিড সলিউশন অফ কার্বন ইন এফসিসি আয়রন। এখানেও ম্যাক্সিমাম সলিবিলিটি আমরা দেখলাম 2.14%। এটা ট্রান্সফর্ম করে বিসিসি ডেল্টা ফেরাইটে অ্যাট 1394°C, এবং ইউটেকটয়েড টেম্পারেচারের নিচে এটা স্টেবল না। যদি আমরা অস্টেনাইটটা দেখি যে ইউটেকটয়েড টেম্পারেচারে, যে এই টেম্পারেচারের নিচে এটা স্টেবল না। দেখো এখানে অস্টেনাইট আছে কিন্তু এর নিচে কিন্তু কোথাও অস্টেনাইট নাই, এর নিচে কোথাও অস্টেনাইট নাই। তো এখানটায় হচ্ছে অস্টেনাইট। তো এই পর্যন্ত হচ্ছে স্টেবল। যদি না আমরা কোনো, মানে যদি আমরা নর্মালি এটাকে ডিল করি তাহলে, আর যদি না আমরা কোনো মানে অন্যভাবে এটাকে যদি ঠান্ডা করি, মানে যদি র্যাপিডলি ঠান্ডা করি, তখন হয়তো অস্টেনাইট স্টেবল থাকতেও পারে। আচ্ছা, এরপরে হচ্ছে ডেল্টা ফেরাইট। এটা হচ্ছে সলিড সলিউশন অফ কার্বন ইন বিসিসি আয়রন। এখানে আবার আয়রন বিসিসি ফর্মে আছে এই জায়গায়, এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে ডেল্টা আয়রন বা ডেল্টা ফেরাইট, সেটা হচ্ছে সলিড সলিউশন অফ কার্বন ইন বিসিসি আয়রন। এটা সেম স্ট্রাকচার অ্যাজ আলফা ফেরাইট, স্টেবল অনলি এট হাই টেম্পারেচার অ্যাবভ 1394°C, মেল্টস এট 1538°C, মেল্ট করে এটা লিকুইড ফর্মে চলে যায়। এরপরে যেটা আছে Fe3C, সেটা তোমরা আজকের ক্লাসে দেখেছো, আয়রন কার্বাইড, বা এটার আরেকটা নাম আছে সিমেন্টাইট। Fe3C এটা একটা ইন্টারমেটালিক কম্পাউন্ড, যেখানে 6.67 কার্বন আছে। ইট ইজ দ্য হার্ডেস্ট স্ট্রাকচার দ্যাট অ্যাপিয়ার্স অন দ্য ডায়াগ্রাম। আলফা ফেরাইট হচ্ছে সফটেস্ট স্ট্রাকচার এবং Fe3C টা হচ্ছে হার্ডেস্ট স্ট্রাকচার এই ডায়াগ্রামে। বুঝতেই পারছো, মানে 6.67% কার্বন আছে, কার্বনের পরিমাণ অনেক বেশি। এরপরে আরো যেটা দেখা যায় সেটা হচ্ছে ইউটেকটিক মিক্সচার অফ অস্টেনাইট অ্যান্ড সিমেন্টাইট, যেটাকে আমরা বলি হচ্ছে লেডেবুরাইট। এই যে এইখানে যেমন এটা ইউটেকটিক পয়েন্ট, এখানে যে অল্টারনেট লেয়ারটা হবে সেটা হচ্ছে অস্টেনাইট আর সিমেন্টাইট বা Fe3C। অস্টেনাইট আর Fe3Cর অল্টারনেট লেয়ার আমরা পাবো যদি এটাকে আমরা ঠান্ডা করি, এই লিকুইডটাকে। এখানে একটা ইউটেকটিক রিয়াকশন হবে। সো এই যে অস্টেনাইট আর সিমেন্টাইটের যে অল্টারনেট লেয়ার, সেটার আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে লেডেবুরাইট। লেডেবুরাইট ইজ দ্য ইউটেকটিক মিক্সচার অফ অস্টেনাইট অ্যান্ড সিমেন্টাইট। এটার মধ্যে কার্বন আছে 4.26% এর মতন, এবং এটা ফর্ম করে হচ্ছে 1148°C। তোমরা এখান থেকেও দেখতে পারো যে 1148°C যখন 4.26% কার্বন ইউটেকটিক পয়েন্টে, সেইখানে এটা ফর্ম করে। এরপরে হচ্ছে পারলাইট, আরেকটা আছে। পারলাইট হচ্ছে ফেরাইট আর সিমেন্টাইটের অল্টারনেট লেয়ার। পারলাইট এই যে এইখানটা, এখানে একটা ইউটেকটয়েড রিয়াকশন হয়
এবং সেখানে আমরা পাই হচ্ছে ফেরাইট এবং সিমেন্টাইটের, যেখানে আছে ফেরাইট এবং সিমেন্টাইট এই জায়গাটায়। এখানে যখন ইউটেকটয়েড রিয়াকশন হয় একটা সলিড থেকে দুইটা সলিড ফর্ম করে, ইউটেকটয়েড রিয়াকশন হচ্ছে একটা সলিড থেকে S1 থেকে S2 প্লাস S3 অন্য দুইটা সলিড ফর্ম করছে। তাহলে এই অস্টেনাইটকে যখন আমরা আরো ঠান্ডা করব ইউটেকটয়েড টেম্পারেচার লাইনের বা ইউটেকটয়েড পয়েন্টে গিয়ে এটা ফর্ম করবে হচ্ছে ফেরাইট এবং সিমেন্টাইটের অল্টারনেট লেয়ার, যেটার আরেকটা নাম হচ্ছে পারলাইট। এটার আরেকটা নাম হলো পারলাইট। So perlite is the eutectoid mixture containing 0.8% carbon and is formed at 723 degrees Celsius on very slow cooling. It is a very fine plate-like or lamellar mixture of ferrite and cementite. এটা তোমরা সেশনালে দেখবা যে তোমাদের ফেরাইট বা পারলাইটের আসলে মাইক্রোস্ট্রাকচারটা কিরকম। আরেকটা ফেজ যেটা আছে সেটা আমরা সবাই জানি, এখানে লিকুইড ফেজ, সেটা হচ্ছে আয়রন আর কার্বনের লিকুইড সলিউশন। আচ্ছা, এখানে আরো দু একটা কমেন্টস আছে, যেমন কার্বন আমরা এখন বুঝতেই পারছি কার্বন হচ্ছে একটা ইন্টারস্টিশিয়াল ইম্পিউরিটি আয়রনের মধ্যে, এবং এটা সলিড সলিউশন ফর্ম করছে কিসের সাথে, ফর্ম করে কি ফর্ম করছে, আলফা গামা ডেল্টা এই ফেজগুলো ফর্ম করছে যেগুলো আমরা এতক্ষণ দেখলাম। ম্যাক্সিমাম সলিবিলিটি ইন বিসিসি আলফা ফেরাইট ইজ লিমিটেড, আর ম্যাক্সিমাম সলিবিলিটি ইন এফসিসি অস্টেনাইট ইজ 2.14 এই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে ক্লাসে বলেছিলাম যে যদিও এফসিসি যে ক্রিস্টাল স্ট্রাকচার সেখানে দেখা যায় যে প্যাকিং ফ্যাক্টর বেশি এবং সেখানে জায়গা কম আছে, তারপরেও দেখা যাচ্ছে যে কার্বনের সলিবিলিটি এফসিসি তে বেশি এবং হওয়া উচিত ছিল কম, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বেশি, মানে এখানে অল্প জায়গা আছে নতুন করে অ্যাটম অ্যাড করার জন্য, কিন্তু তারপরে দেখা যাচ্ছে এফসিসি তে কার্বনের সলিবিলিটি বেশি, বিসিসি তে কম। কারণটাও এখানে দেয়া আছে, বিসিসি হ্যাজ রিলেটিভলি স্মল ইন্টারস্টিশিয়াল পজিশনস। বিসিসির মধ্যে জায়গা ফাঁকা আছে বেশি, কিন্তু যে জায়গাগুলো আছে সেগুলো ছোট ছোট জায়গা। ইন্টারস্টিশিয়াল পজিশনগুলোর সাইজটা এফসিসির যে ইন্টারস্টিশিয়াল পজিশন তার চাইতে অনেক ছোট ছোট, সেই জন্য কার্বন প্রেফারেবলি এফসিসির যে ইন্টারস্টিশিয়াল সাইজ সেখানে বসাটাই কমফোর্টেবল। আচ্ছা, এই জিনিসগুলো এগুলা কোনটা ইউটেকটয়েড, কোনটা ইউটেকটিক, কোনটা পেরিটেকটিক, এই রিয়াকশনগুলো এগুলোর কথাই আরেকবার বলা হয়েছে, এটা আর আমি রিপিট করছি না। এখন আমরা যেটা করব, আমাদের যেটা দরকার মূলত সেশনালটার জন্য, যে জন্য আমি এটা তোমাদের ভার্চুয়ালি এই ক্লাসটা নিচ্ছি, যে আমাদের স্টিলের স্লো কুলিংটা আসলে দরকার। স্টিলের মাইক্রো স্ট্রাকচারটা আমরা স্টাডি করব, বিভিন্ন ধরনের যে স্টিল সেটার মধ্যে আসলে মাইক্রো স্ট্রাকচারটা কিরকম হয়। বিভিন্ন ধরনের স্টিল বলতে আমরা আসলে যে 2% পর্যন্ত এটাকে স্টিল ধরে নিতে পারি। বিভিন্ন ধরনের স্টিল মানে খুবই একদম কম পার্সেন্টেজ অফ কার্বন থেকে, মানে ডেড সফট স্টিল এখান থেকে শুরু করে, মানে একদম খুবই কম কার্বন, সেখান থেকে শুরু করে আস্তে আস্তে যদি এই যে হাইপো ইউটেকটয়েড স্টিল যেগুলো আছে, মানে ইউটেকটয়েড পয়েন্টের আগে পর্যন্ত যে স্টিলগুলো, এরপরে ইউটেকটয়েড স্টিল, তারপরে হাইপার ইউটেকটয়েড স্টিল, সেইগুলোর আসলে মাইক্রোস্ট্রাকচার কিরকম হয় সেইটা আমরা দেখবো, এবং আগামীকালকের সেশনালে হচ্ছে আমরা সেই মাইক্রোস্ট্রাকচার গুলো ড্র করব। ফার্স্টে তাহলে আমরা দেখি যে ইকুইলিব্রিয়াম কুলিং অফ স্টিল, এটা আমরা দেখি। এই অ্যালয়টা হলো আমাদের এটা কোন অ্যালয় তোমরা বলো, এটা হচ্ছে ইউটেকটয়েড যে স্টিল, সেই অ্যালয়টা, তাই না, অ্যালয় 1, এটা হচ্ছে ইউটেকটয়েড স্টিল। এইটার যে কুলিংটা সেটা আমরা দেখি। তাইলে আমরা এখান থেকে দেখছি, নিচের অংশটা থেকে, আমরা উপরে রেগুলার দেখছি না। পেরিটেকটিক রিয়াকশন আজকে তোমরা ক্লাসে দেখেছো, সো এইটার পেরিটেকটিক রিয়াকশন কি হচ্ছে এটা আশা করছি, এটার স্লো কুলিং এর ফলে এখান থেকে যদি আমরা স্লো কুলিং করি এখানে কি ধরনের চেঞ্জ আসবে এটা তোমাদের এখন বুঝতে পারা উচিত। তোমরা তারপরেও দেখে নিও, এটাও এক্সপ্লেইন করা আছে এখানে, পেরিটেকটিক রিয়াকশনের ফলে আসলে কিভাবে অস্টেনাইট আসলো সেটাও আয়রন আয়রন কার্বন ডায়াগ্রামের আগে এক্সপ্লেইন করা আছে, বিভিন্ন টেক্সট বইয়ে আছে, দেখে নিতে পারো। আমরা শুরু করব স্লো কুলিংটা এই রিজিয়ন থেকে অস্টেনাইট পর্যন্ত। আমরা পেরিটেকটিক রিয়াকশন এখন আর দেখবো না, আমরা এখানে শুধুমাত্র অস্টেনাইট থেকে তারপরে আরো নিচের দিকে আসবো, এবং স্টিলের যে পোর্শনটা আছে 2% পর্যন্ত যে স্টিল আছে এই পোর্শনটার মধ্যে আসলে কি ধরনের মাইক্রোস্ট্রাকচার দেখা যায় সেটা স্টাডি করার জন্য আমরা এই অস্টেনাইট জোন থেকে শুরু করব, এবং আস্তে আস্তে এই হাইপো ইউটেকটয়েড স্টিল এবং হাইপার ইউটেকটয়েড স্টিলের জন্য আমরা এই মাইক্রোস্ট্রাকচার গুলো দেখবো। তো ফার্স্ট অফ অল আমরা দেখছি হলো অ্যালয় 1, যেটা হচ্ছে ইউটেকটয়েড স্টিল, সেটার জন্য। ইউটেকটয়েড স্টিলের জন্য ফার্স্টে যেটা, এটার মধ্যে কার্বন আছে দেখো তোমরা 0.8% কার্বন। ইউটেকটয়েড স্টিলের কম্পোজিশন হচ্ছে 0.8% কার্বন। তাহলে দেখা যাচ্ছে যে এটা তো 723 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তোমাদের যদি মনে থাকে 723 ডিগ্রি সেলসিয়াসে
উপরে যখন এই জায়গাটায় যখন আছে এই অ্যালয়টার জন্য জাস্ট 723 ডিগ্রির উপরে যখন আছে, যার মানে অস্টেনাইট জোনে আছে, আমরা বুঝতে পারি এটা 723, তাহলে এই অ্যালয়টা যখনই 723-এর উপরে আছে, যার মানে অস্টেনাইট জোনে আছে। এই জোনটাতে যখন আছে, সেক্ষেত্রে কি আছে, একটা ইউনিফর্ম ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন অফ কার্বন ইন ফেস সেন্টার্ড কিউবিক ল্যাটিস, তাই না? কারণ এইখানটায় হচ্ছে এটা হচ্ছে অস্টেনাইট, এবং এটার মধ্যে কার্বনের সলিবিলিটি, ম্যাক্সিমাম সলিবিলিটি হচ্ছে 2%-এর কাছাকাছি। যদি তোমরা এই ডায়াগ্রামটা আবার দেখো, এই যে 2%-এর কাছাকাছি। এখন আমরা যখন 0.8% বা যে এখানে 0.76% দেখাচ্ছে, তখন এরকম যখন একটা অস্টেনাইট চিন্তা করছি, এরকম একটা ইউটেকটয়েড স্টিল যখন চিন্তা করছি, তখন অবশ্যই এটা একটা ইউনিফর্ম সলিড সলিউশন, মানে যতটা কার্বন থাকতে পারে, ম্যাক্সিমাম সলিবিলিটি যত আছে তার চাইতে কমটা নিয়ে আমরা ডিল করছি। সো অবশ্যই এটা একটা ইউনিফর্ম সলিড সলিউশন, সলিড সলিউশন অফ কার্বন ইন এফসিসি, যেহেতু অস্টেনাইট যখন এটা এফসিসি ফর্মে আছে। এরপরে কি হচ্ছে, আমরা যখন এটাকে ঠান্ডা করছি, কিছুই হবে না যতক্ষণ না পর্যন্ত যে পয়েন্টে পৌঁছায়, মানে ইউটেকটয়েড পয়েন্টে যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছুই হবে না, অস্টেনাইটই থাকবে। কারণ এই পয়েন্টটা রিপ্রেজেন্ট করে যে লোয়েস্ট টেম্পারেচার, যেখানে অস্টেনাইট স্টেবল, যে পয়েন্টটা। এরপরে হচ্ছে অবশ্যই যে ইউটেকটয়েড পয়েন্টে এসে যখন পৌঁছালো, তখন অস্টেনাইট কি করবে, ট্রান্সফর্ম করবে এই টেম্পারেচারে। এইখানে এই ট্রান্সফরমেশনটা দেখার জন্য তোমরা একটু ইউটেকটয়েড রিয়াকশনটা একটুখানি দেখে আসবা, যে একটা সলিড থেকে দুইটা সলিড ফরমেশনের যে ট্রান্সফরমেশন, সেটা হচ্ছে ইউটেকটয়েড ট্রান্সফরমেশন। এখানে কি হবে, 723 ডিগ্রি সেলসিয়াসে অস্টেনাইট থেকে কি কি আমরা পাবো, ফেরাইট আর সিমেন্টাইট। অস্টেনাইট থেকে আমরা পাবো হচ্ছে ফেরাইট আর সিমেন্টাইট। এটাই হচ্ছে আমাদের ইউটেকটয়েড রিয়াকশন। সেকেন্ড, তাইলে আমরা 723 ডিগ্রি সেলসিয়াসে ইউটেকটয়েড রিয়াকশনে কি পাচ্ছি, গামা থেকে আমরা পাচ্ছি ফেরাইট প্লাস সিমেন্টাইট, Fe3C। এটা হচ্ছে ইউটেকটয়েড রিয়াকশন। যখন এইখানটা এসে পৌঁছালো, এই জায়গাটা এসে যখন পৌঁছাচ্ছে, তখন অ্যালয় 1 হচ্ছে ট্রান্সফর্ম করবে হচ্ছে গামা থেকে হবে হচ্ছে ফেরাইট আর সিমেন্টাইট। এখন যখন এই অস্টেনাইট থেকে সিমেন্টাইট, ফেরাইট আর সিমেন্টাইট ফর্ম করবে, সিমেন্টাইটের মধ্যে তো কার্বন থাকতে পারে হচ্ছে তোমার 6.67%, তাই না? তো যদি সিমেন্টাইটের মধ্যে 6.67%, কিন্তু আবার অস্টেনাইটের মধ্যে দেখা যাচ্ছে 2% পর্যন্ত ছিল, তাইলে সিমেন্টাইট মানে এই অস্টেনাইট থেকে যখন ফেরাইট আর সিমেন্টাইট ফর্মেশন শুরু হবে, তখন যে সিমেন্টাইট প্লেট, মানে প্লেটের মতন করে ইউটেকটয়েড ট্রান্সফরমেশন যদি তোমরা দেখো, তখন দেখবে যে এরকম প্লেটের মতন, এই যে এখানে দেখো, একটা প্লেট হচ্ছে সিমেন্টাইটের, একটা প্লেট হচ্ছে ফেরাইটের, একটা প্লেট সিমেন্টাইট, একটা প্লেট ফেরাইট। এটা যদি ক্রস সেকশনটা আমরা দেখি, এরকম দেখবো, ফেরাইট সিমেন্টাইট, ফেরাইট সিমেন্টাইট, এভাবে করে প্লেটের মতন করে এটা ফর্ম করছে। এখন সিমেন্টাইট প্লেটের যে অ্যাডজেসেন্ট এরিয়াগুলা, সেখানে তাহলে কার্বন কম থাকবে, কারণ সিমেন্টাইটে প্রচুর কার্বন আছে, 6.67% কার্বন আছে। তাহলে সিমেন্টাইট প্লেটের যে অ্যাডজেসেন্ট এরিয়া, সেখানটায় অবশ্যই কার্বন কম থাকবে, বা কার্বন ডিপ্লিটেড জোন হবে সেটা, কার্বন কম বা কার্বন ডিপ্লিটেড জোন। তখন এই যে কার্বন ডিপ্লিটেড জোনে, যে এখানে তো আয়রন আছে, তাই না? সে আয়রনটা, মানে আয়রনের মধ্যে কার্বনটা কম আছে, সিমেন্টাইটের যে অ্যাডজেসেন্ট যে এরিয়াগুলো, সেখানে আয়রন আছে এবং আয়রনের মধ্যে কার্বনটা কম আছে। এরা কি করবে, এই কার্বন ডিপ্লিটেড আয়রন যেটা আছে, সেটা নিজেদেরকে রিঅ্যারেঞ্জ করবে টু ফর্ম প্লেটস অফ ফেরাইটস। এই যে এখানে ফেরাইট আর সিমেন্টাইট ফর্ম করছে না, এখন গামা থেকে যে যখন তোমার মনে করো সিমেন্টাইটের যে প্লেটগুলো ফর্মেশন হবে, সেটার যে অ্যাডজেসেন্ট এরিয়া, সেখানকার আয়রন হচ্ছে কার্বন ডিপ্লিটেড হবে, কারণ কার্বন বেশিরভাগটাই চলে গেছে হচ্ছে সিমেন্টাইটে। ওই ফেরাইটের মধ্যে তখন কার্বন থাকবে খুবই কম, এবং সেগুলা ওই ফেরাইটটা নিজেদেরকে রিঅ্যারেঞ্জ করে নিবে ওই আলফা ফেরাইট ফরমেশনের জন্য। এইভাবে করে অল্টারনেট লেয়ার করে, একবার ফেরাইট একবার সিমেন্টাইট, একবার ফেরাইট একবার সিমেন্টাইট ফর্ম করে, যেটাকে আমরা বলি এই মিক্সচারটাকে আমরা বলি হচ্ছে পারলাইট। এটা একটা ফিঙ্গারপ্রিন্টের মতন দেখা যায়, মানে মানুষের ফিঙ্গারপ্রিন্ট নিলে যেরকম দেখা যাবে, সেই রকম একটা এইরকম একটা কিছু অ্যাপিয়ারেন্স হবে এটা, যেটা হবে পারলাইট। 0.8% কার্বন স্টিল বা ইউটেকটয়েড যে স্টিল, সেইটার স্ট্রাকচারটা হবে এই যে সরাসরি তোমার অস্টেনাইট থেকে একবারে হয়ে যাবে হলো
এই যে পারলাইট 100% পারলাইট ফরমেশন হবে। এবং এটা এরপরে এই টেম্পারেচারের নিচে যতই আসবে এটা একই সেম থাকবে, এবং আলটিমেটলি আমরা এখানে 100% পারলাইট পাবো। এরপরে যদি আমরা এটা হবে অ্যালয় 2, এটা হবে অ্যালয় 2। এই অ্যালয়টা যদি চিন্তা করি, এটা হচ্ছে একটা হাইপো ইউটেকটয়েড অ্যালয়, তাই না? ইউটেকটয়েড পয়েন্টের বাদ দিকে এটা হচ্ছে একটা হাইপো ইউটেকটয়েড অ্যালয়, হাইপো ইউটেকটয়েড স্টিল। এখানে দেখা যাচ্ছে এটাতে আছে 0.2% কার্বন, সরি 0.2% কার্বন আছে। এখন এই অস্টেনাইট রেঞ্জে এখানে তো এখন অস্টেনাইট আছে, যতক্ষণ না পর্যন্ত এই যে এই x1 পয়েন্টে আসছে ততক্ষণ পর্যন্ত এখানে কি আছে, অস্টেনাইট আছে। এই যে সব অস্টেনাইট, মাইক্রোস্ট্রাকচার দেখো সব অস্টেনাইট। এখানে যখনই সে এসে কিনা এই যে লাইনটাকে যখন সে ক্রস করলো বা কাট করলো, তখনই কি হবে, স্লো কুলিং যদি আমরা করতে থাকি, যতক্ষণ না যে লাইন আসবে কিছুই হবে না। যে লাইনটা কি, এটা হচ্ছে, তোমরা ওই দিন জিজ্ঞেস করছিলে যে A3, A1, ACM এগুলা কি। এই যে লাইনটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে আপার ক্রিটিক্যাল টেম্পারেচার লাইন অন দ্য হাইপো ইউটেকটয়েড সাইড, এবং এটাকে লেবেল করা হয় হচ্ছে A3 হিসেবে। এই যে এটা হচ্ছে আপার ক্রিটিক্যাল টেম্পারেচার লাইন অন দ্য hypoeutectoid site and is labeled as A3। এখানে কি হয়, যখন আমরা এই জায়গাটায় আসলাম, x1 পয়েন্টে আসলাম, এখন একটা অ্যালোট্রপিক চেঞ্জ হবে। কি হবে, গামা থেকে আমাদের তৈরি হবে হচ্ছে, এই দেখো এখানে গামা থেকে তৈরি হবে আলফা। ওই যে এখানে তো 910 ডিগ্রি সেলসিয়াস, যদি আমরা পিওর এটাকে ঠান্ডা করতাম তখন দেখা যেত যে এখান থেকে গামা 910ই হচ্ছে গামা থেকে আলফা ফর্ম করছে। কিন্তু যেহেতু আমরা পিওর আয়রন নিয়ে ডিল করছি না, আমরা ডিল করছি 0.2% কার্বন আছে এরকম, তাইলে এইখানে অ্যালোট্রপিক ট্রান্সফরমেশনটাও কিন্তু কার্বনের মানে কন্টেন্ট বাড়ার সাথে সাথে, যে কার্বনের পরিমাণ যত বাড়ছে তত কিন্তু অ্যালোট্রপিক ট্রান্সফরমেশনের টেম্পারেচারটা কমে যাচ্ছে এই লাইন বরাবর, তাই না? তাহলে যে লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপার ক্রিটিক্যাল টেম্পারেচার লাইন অন দা হাইপো ইউটেকটয়েড সাইড। যত কার্বনের পরিমাণ বাড়ছে, অ্যালোট্রপিক ট্রান্সফরমেশনের টেম্পারেচার ডিক্রিজ করছে 910 থেকে আস্তে আস্তে এই যে পয়েন্ট পর্যন্ত চলে আসছে। এটা হচ্ছে A3 লাইন দিয়ে এটা রিপ্রেজেন্ট করা হচ্ছে। এখন x1 যখন এসে কাট করবে, তখন কি হবে, আমাদের এই ফেরাইট ফর্ম করা শুরু করবে অস্টেনাইট থেকে। এই যে ফেরাইট ফর্ম করা শুরু করবে অস্টেনাইট থেকে, এখানে আছে ফেরাইট প্লাস অস্টেনাইট, ফেরাইট ফর্মেশন শুরু হবে। কিন্তু ফেরাইটের মধ্যে ডিসলভ থাকতে পারে খুবই কম কার্বন, ভেরি স্মল অ্যামাউন্ট। এখানে তোমরা দেখো 0.025% এর মতন আমরা দেখেছিলাম, কিন্তু অস্টেনাইটে ছিল অনেক বেশি কার্বন। এখন যখন এই অস্টেনাইট থেকে ফেরাইট ফর্মেশন শুরু হলো, তখন কি হবে, ওই যেই জায়গাগুলো তোমার ফেরাইট ফর্মেশন করলো সেখান থেকে কি হবে, কার্বন অবশ্যই ওই জায়গা থেকে বেরিয়ে আসবে। যেগুলা ফেরাইট ফর্ম করেছে সেখানে তো কার্বনের সলিবিলিটি কম, তাহলে ওই কার্বনগুলো বেরিয়ে এসে কি করবে, কোথায় যাবে, যাওয়ার তো আর জায়গা নেই। রিমেইনিং যে অস্টেনাইট আছে, এই যে যেই জায়গাগুলো তোমার ফেরাইট ফর্ম করছে, যদি আমরা ধরি যে এখানে ফেরাইট ফর্মেশন হচ্ছে, এখানকার কার্বনগুলা যেহেতু এই জায়গার আয়রনের মধ্যে কার্বনের সলিবিলিটি কম, যখন ফেরাইট ফর্মেশন হচ্ছে, এই কার্বনগুলো বেরিয়ে এসে এই যে আশেপাশে যে রিমেইনিং অস্টেনাইট আছে, মানে এখনো তো অস্টেনাইট আছে তাই না, সেই অস্টেনাইট গুলাতেই ওই কার্বনটা গিয়ে ডিজলভ করবে। যেহেতু এখনো অস্টেনাইটে অনেক বেশি কার্বন ডিজলভ করতে পারে, 2.1% মতো, সো ফেরাইট ফর্মেশন হবে, সেই কার্বনগুলো গিয়ে অস্টেনাইটেই ডিজলভ হবে। যার মানে যত তোমার কুলিং প্রোগ্রেস করছে এবং যত অ্যামাউন্ট অফ ফেরাইট বাড়ছে, তত হচ্ছে বেশি করে কার্বন গিয়ে রিমেইনিং অস্টেনাইটের মধ্যে গিয়ে ডিজলভ করা শুরু করবে। বুঝতে পারি কিনা আমরা, যে যত তোমার কুলিং বাড়ছে, ফেরাইটের পরিমাণ বাড়ছে, তত বেশি করে কার্বন গিয়ে রিমেইনিং অস্টেনাইটে ডিজলভ করবে। যার মানে রিমেইনিং অস্টেনাইট আস্তে আস্তে কি হবে, রিচার ইন কার্বন হবে, এবং এটার কম্পোজিশন এই যে রিমেইনিং অস্টেনাইটের কম্পোজিশন কি এই লাইন বরাবর করবে, দেখো অস্টেনাইটের মধ্যে কার্বনের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। এই A3 লাইন বরাবর এই অস্টেনাইটের কম্পোজিশনটা দেখা যাচ্ছে যে চেঞ্জ হচ্ছে। ফাইনালি কি হবে, HG, এই যে HG লাইনটা,
এখানে এসে পৌঁছাবে, তাই না? ঠান্ডা করতে করতে তুমি এখানটা এসে পৌঁছাবে, এইচ পয়েন্টে এসে পৌঁছালা। এটাকে বলা হয় হচ্ছে, এই লাইনটা এইচ জে লাইনটাকে বলা হয় হচ্ছে, এইচ জি না, এইচ জে লাইনটাকে বলা হয় হচ্ছে লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার লাইন অন দ্য হাইপোইউটেকটয়েড সাইড, এবং এটাকে লেবেল করা হয় হচ্ছে A1 হিসেবে। এখন এই যখন এখানে এসে এইচ পয়েন্টটাতে এসে পৌঁছালো, এই A1 লাইনের জাস্ট উপরে এসে পৌঁছালো। A1 লাইনটা কি? A1টা হচ্ছে ইউটেকটয়েড টেম্পারেচার লাইন। এই যে A1, এটা লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার লাইন অন দ্য হাইপোইউটেকটয়েড সাইড, এবং একই সাথে এটা কিন্তু ইউটেকটয়েড টেম্পারেচার লাইনও। যদি তোমরা দেখো যে A1টা হচ্ছে ইউটেকটয়েড টেম্পারেচার লাইন, এবং এটাই হচ্ছে লোয়েস্ট টেম্পারেচার যেখানে এফসিসি আয়রন ক্যান এক্সিস্ট আন্ডার ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এর নিচে কিন্তু অস্টেনাইট থাকছে না, এর নিচে অস্টেনাইট ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে ফেরাইট আর পারলাইটে। সো দিস ইজ দ্য লোয়েস্ট টেম্পারেচার যেখানে তোমার অস্টেনাইট হচ্ছে সার্ভাইভ করতে পারে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, এই পর্যন্ত সে এক্সিস্ট করে। এখন এই যে তোমার রিমেইনিং যে অস্টেনাইট, এখানে আছে তোমার ফেরাইট আর অস্টেনাইট, এইখানে এই পর্যন্ত ফর্ম করলো, এইচে যখন চলে আসলো ফেরাইট আরো বাড়লো, ঠিক আছে, কিন্তু যখন এই লাইনটা ক্রস করে যাবে তখন কি হবে? রিমেইনিং যে অস্টেনাইট আছে সেটা তো ট্রান্সফর্ম করছে এই যে ফেরাইট। এখন রিমেইনিং অস্টেনাইটের কম্পোজিশন গিয়ে কোথায় পৌঁছালো? ইউটেকটয়েড পয়েন্টে, তাই না? অস্টেনাইটের কম্পোজিশন এই লাইন বরাবর আস্তে আস্তে এসে পৌঁছাবে হচ্ছে ইউটেকটয়েড পয়েন্টে, যেখানে 0.8% কার্বন আছে। এখন এই অস্টেনাইট কি ফর্ম করবে? অস্টেনাইট ফর্ম করবে হচ্ছে ফেরাইট আর সিমেন্টাইট, ফেরাইট আর সিমেন্টাইটের অল্টারনেট লেয়ার। সেই জন্য এই যে মাইক্রোস্ট্রাকচার যেটা আমরা পাবো সেটার মধ্যে দেখা যাবে যে ফেরাইট আছে, আর আছে হচ্ছে যেই অস্টেনাইট ছিল সেইটা ট্রান্সফর্ম হয়ে গেল হচ্ছে পারলাইট বা ফেরাইট আর সিমেন্টাইটের অল্টারনেট লেয়ার। এই যে ফেরাইট গুলা সাদা সাদা এগুলো থেকেই গেছে, আর যে অস্টেনাইটটা ছিল সেটা হয়ে গেছে এই যে এ যেটা লেখা ছিল সেই অস্টেনাইট হয়ে গেছে, কারণ অস্টেনাইটের কম্পোজিশন পৌঁছে গেছে এখানে। অস্টেনাইট এখন হয়ে গেছে ফেরাইট আর সিমেন্টাইটের অল্টারনেট লেয়ার, যেটাকে বলা হয় হচ্ছে পারলাইট। তাইলে এখানে আমরা পাচ্ছি পারলাইট আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে ফেরাইট। তাইলে হাইপোইউটেকটয়েড স্টিলে আমরা সবসময়ই পাবো হচ্ছে টিপিক্যাল মাইক্রোস্ট্রাকচার, এটা সবসময়ই হবে হচ্ছে ফেরাইট পারলাইট, কোনো গ্রেইন ফেরাইট, কোনো গ্রেইন পারলাইট। এটাও তোমরা ইয়েতে দেখবা, শুধু কি হবে? পরিমাণটা কম বেশি হবে। যত বেশি আমরা ইউটেকটয়েড স্টিলের দিকে যেতে থাকবো, যত কম্পোজিশন মানে কার্বনের পরিমাণ যত বাড়তে থাকবে, তত এটার মধ্যে পারলাইটের পরিমাণ বাড়তে থাকবে। এটা তোমরা নিজেরাও ক্যালকুলেশন করে দেখতে পারো। এরপরে আমরা আরেকটা অ্যালয় যদি চিন্তা করি, যেটা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে হাইপার ইউটেকটয়েড স্টিল বা 1% যে কার্বন স্টিল। দেখো যেখানটায় 1% কার্বন স্টিল আমরা নিয়েছি সেটা হচ্ছে হাইপার ইউটেকটয়েড স্টিল। এখানেও একই ঘটনা। হাইপার ইউটেকটয়েড স্টিলের ক্ষেত্রে কি হবে? যতক্ষণ না পর্যন্ত লাইন সি যে এই লাইনটাকে যতক্ষণ না পর্যন্ত কাট করছে ততক্ষণ পর্যন্ত কিছুই হবে না, অস্টেনাইটই থাকবে, সবই অস্টেনাইট আছে যেখানে। এরপরে যখন তুমি এই লাইনটাকে কাট করছো x3 পয়েন্টে যখন আসছো, যেটাকে বলা হয় হলো আপার ক্রিটিক্যাল টেম্পারেচার লাইন অন দ্য হাইপার ইউটেকটয়েড সাইড, ACM, এটার নাম হচ্ছে লেবেল করা হয়েছে ACM হিসেবে, এবং এটার নাম, এটার এক্সপ্লেনেশনটা হচ্ছে এটা হলো আপার ক্রিটিক্যাল টেম্পারেচার লাইন অন দ্য হাইপার ইউটেকটয়েড সাইড। এই ACM লাইনটা কি দেখায়? ACM লাইনটা দেখায় ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কার্বন দ্যাট ক্যান বি ডিসলভড ইন অস্টেনাইট। এই যে এই লাইনটা, এটা দিয়ে বোঝায় হচ্ছে ম্যাক্সিমাম কতটা কার্বন, মানে যখনই তুমি এইরকম একটা অ্যালয়কে ঠান্ডা করবা তখন এই পয়েন্টটা বুঝাবে এই অ্যালয়টা ম্যাক্সিমাম এই পরিমাণ কার্বনই ডিসলভ করতে পারে, বা এরকম একটা নিলে এটা ম্যাক্সিমাম এই পরিমাণ কার্বনই ডিসলভ করতে পারে, তাই তো? এরপরে ACM এর উপরে যে অস্টেনাইট সেটা কিন্তু সবসময় আনস্যাচুরেটেড, এই জায়গায় কিন্তু সবসময় আনস্যাচুরেটেড, কারণ ম্যাক্সিমাম সলিবিলিটি অফ কার্বন হচ্ছে 2.14%। আচ্ছা, এখন হলো ACM, সরি, ACM লাইনটার উপরে অস্টেনাইট তো স্যাচুরেটেড ইন কার্বন। যখনই তুমি যখন এই যে x3 পয়েন্ট এসে পৌঁছাচ্ছ তখন হলো অস্টেনাইট কিন্তু স্যাচুরেটেড। এখন এখানে কিন্তু অস্টেনাইটের মধ্যে কার্বনের ম্যাক্সিমাম সলিবিলিটি হচ্ছে 1%। এরপরে যখন তুমি আরো নিচের দিকে নামবা তখন কি হবে? এই যে অস্টেনাইটের কম্পোজিশন কিন্তু নাম থাকবে এইদিকে,
যত আরো ঠান্ডা করবা তত কিন্তু অস্টেনাইটের কম্পোজিশন এই লাইন বরাবর নিচের দিকে নামছে, যার মানে যত তুমি ঠান্ডা করবা তত x3 থেকে যত তুমি x4 এর দিকে যাবা ততই এক্সেস কার্বন, কারণ এখানে যে পরিমাণ 1% কার্বন ডিজলভ থাকতে পারে, যখন আরো ঠান্ডা করবা তখন কিন্তু এই পরিমাণ কার্বন ডিজলভ থাকতে পারবে, আরো ঠান্ডা করবা এই পরিমাণ, এবং আলটিমেটলি গিয়ে 0.8% কার্বন পর্যন্ত ডিজলভ থাকতে পারে। যার মানে আস্তে আস্তে কিন্তু এই যে এখানে যে অস্টেনাইট ছিল সেইখানে কিন্তু সেখান থেকে যখন এই যে এই জায়গাটায় কি হবে, সিমেন্টাইট ফর্মেশন শুরু হবে, এবং ওই যে দেখবা যে অস্টেনাইটের মধ্যে কার্বনের সলিবিলিটি কিন্তু কমে যাচ্ছে। সো যখন যত আমরা ঠান্ডা করছি কি হবে, মানে x3 থেকে যত x4 এর দিকে যাচ্ছি তত কি হবে, এক্সেস কার্বন, কারণ কার্বনের সলিবিলিটি অস্টেনাইটে কিন্তু এখন আস্তে আস্তে কমে যাচ্ছে যত আমরা x3 থেকে x4 এর দিকে যাচ্ছি, তখন এক্সেস কার্বনটা কি হবে, প্রেসিপিটেট করবে অ্যাজ সিমেন্টাইট, এবং প্রাইমারিলি প্রেসিপিটেট করবে হচ্ছে গ্রেইন বাউন্ডারিতে। সবসময় সাধারণত গ্রেইন বাউন্ডারিতে প্রেসিপিটেটটা ফর্ম করা শুরু করে, যার মানে এক্সেস যে কার্বন সেটা সিমেন্টাইট হিসেবে গ্রেইন বাউন্ডারিতে প্রেসিপিটেট করবে, যে অস্ট্রেনাইটের গ্রেইন বাউন্ডারিতে এক্সেস সিমেন্টাইট প্রেসিপিটেট করেছে। যতক্ষণ না পর্যন্ত এই লাইনে এসে কাট করছে এটা চলতেই থাকবে, এক্সেস সিমেন্টাইট এক্সেস কার্বনটা সিমেন্টাইট হিসেবে প্রেসিপিটেট করতেই থাকবে। এরপরে কি করব, যখন আমরা ঠান্ডা করতে করতে এই লাইনে এসে পৌঁছলাম A31, যেটাকে বলা হয় হচ্ছে লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার লাইন অন দ্য হাইপার ইউটেকটয়েড সাইড, এবং যেটাকে লেবেল করা হয় হচ্ছে A31 হিসেবে, এখন কি হবে, রিমেইনিং অস্টেনাইট যেটা প্রায় 96.6%, যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে পাবো 96.6%, এখন এটার কম্পোজিশন গিয়ে পৌঁছালো কিন্তু 0.8%-এ। এখন এ কি করবে, ইউটেকটয়েড রিয়াকশন দিবে, এবং ইউটেকটয়েড রিয়াকশন দিয়ে সে ফর্ম করবে হচ্ছে পারলাইট বা ফেরাইট আর সিমেন্টাইটের অল্টারনেট লেয়ার, একেবারে আগেরটার মতনই। যার মানে অস্টেনাইট ছিল এখানে, এটার এটার বাউন্ডারিতে হচ্ছে সিমেন্টাইটের নেটওয়ার্ক ফর্মেশন হয়েছে, যখন আমরা ইউটেকটয়েড টেম্পারেচারে গিয়ে পৌঁছালাম তখন ওই রিমেইনিং অস্টেনাইট যেটার কম্পোজিশন এখন ইউটেকটয়েড কম্পোজিশন, সেটা এখন ওই অল্টারনেট লেয়ার ফর্ম করবে হচ্ছে ফেরাইট আর সিমেন্টাইটের, বা যেটার আরেকটা নাম হচ্ছে পারলাইট। সো আলটিমেটলি আমরা যে মাইক্রোস্ট্রাকচার পাবো সেটার মধ্যে থাকবে এরকম পারলাইট এবং সিমেন্টাইটের নেটওয়ার্ক, এবং সমস্ত হাইপার ইউটেকটয়েড স্টিলের আসলে এক্সকিউজ মি, হ্যাঁ সমস্ত হাইপার ইউটেকটয়েড স্টিলের আসলে মাইক্রোস্ট্রাকচার এরকমই হবে, পারলাইট এবং সিমেন্টাইট, সেটাই এখানটায় লেখা আছে, পারলাইট এবং সিমেন্টাইট, এবং সমস্ত হাইপো ইউটেকটয়েড স্টিলের মাইক্রোস্ট্রাকচার হবে ফেরাইট এবং পারলাইট। তোমরা যেটা করবা আগামীকালকের সেশনালে বিভিন্ন ধরনের স্টিলের জন্য মাইক্রোস্ট্রাকচার ড্র করবা, আমি তোমাদের ইনস্ট্রাকশন শিট দিয়ে দিব, ঐশী ক্লাস নিবে তোমাদের, ইনস্ট্রাকশন শিট দিয়ে দিব, তোমরা সেটা ফিল আপ মাইক্রোস্ট্রাকচার ড্র করে সেটা জমা দিবা। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।